বাংলাদেশ পাকিস্তানের নৌ বাণিজ্য পুনঃস্থাপন ঐতিহাসিক বলছে আন্তর্জাতিক গণমাধ্যম, ভারতের উদ্বেগ। বিপ্লবে নিহতদের গণকবর শনাক্তের আহ্বান, আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবি। তীব্র হচ্ছে তাবলিগ জামায়াতের বিরোধ, কাকরাইল মসজিদে সাদপন্থীদের জমায়েত, দিনভর উত্তেজনা। মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প শুরুর আগেই প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্ধের ঘোষণা ট্রাম্পের, বৈশ্বিক রাজনীতিতে প্রভাব পড়ার আশঙ্কায় বিশ্লেষকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের ২১শে সংবাদের সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21sheTV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: শুল্ক ও ভ্যাটে অসম প্রতিযোগিতা, নীতি সহায়তার অভাবে বিকশিত হচ্ছে না দেশীয় প্রসাধনী শিল্প। একাত্তরের স্বাধীনতা যুদ্ধের পর প্রথম কোনো পণ্যবাহী জাহাজ পাকিস্তানের করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে এসেছে। আন্তর্জাতিক গণমাধ্যম দুদেশের সরাসরি সামুদ্রিক সংযোগের এ ঘটনাকে ঐতিহাসিক বললেও ভারতীয় গণমাধ্যম বলছে ভিন্ন কথা। নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন ভারত। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। ইউয়ান জিয়াং ফাজান নামে এই জাহাজটি ৩০০-এরও বেশি কন্টেইনার নিয়ে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে নোঙর করে। ১৯৭১ সালের পর করাচি থেকে সরাসরি চট্টগ্রামে আসা প্রথম পণ্যবাহী জাহাজ এটি। ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাই কমিশন বিবৃতিতে জানায়, নতুন রুট ট্রানজিট সময় কমিয়ে দুদেশের জন্য নতুন ব্যবসার সুযোগ খুলে দেবে, ভূমিকা রাখবে আঞ্চলিক বাণিজ্যেও। ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট একে দুদেশের ঐতিহ্যগত জটিল কূটনৈতিক সম্পর্কে উষ্ণতার নতুন দিগন্তের সূচনা আখ্যা দিয়েছে। তবে ভারতীয় অধিকাংশ গণমাধ্যম এ ঘটনাকে নেতিবাচক হিসেবে দেখছে। তারা বলছে, এ ধরনের সরাসরি সামুদ্রিক সংযোগে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। গেল ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং তিনি পালিয়ে ভারতে যান। এরপর থেকেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্কিত মন্তব্য ও সমালোচনায় মুখর ভারতীয় গণমাধ্যমগুলো। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। জুলাই আগস্ট আন্দোলনের নিহতদের অনেককে পরিচয়হীন অবস্থায় দাফন করা হয়। এমন অনেকের পরিবার বলছে, কবর দেওয়া ব্যক্তিদের ডিএনএ টেস্টের ব্যবস্থা করতে হবে। এর দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরও। গণঅভ্যুত্থানের ১০০ দিন উপলক্ষে রায়ের বাজার কবরস্থান জিয়ারত শেষে এ কথা বলেন তারা। এদিকে পূর্ণাঙ্গ তালিকা না থাকায় আহতরা সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে বলেও জানান ছাত্র নেতারা। মফির রহমানের রিপোর্ট। জুলাই ২০২৪ কোটা আন্দোলন থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ফুঁসে ওঠে ছাত্র জনতা। হাজারো প্রাণের বিনিময়ে তার রূপ নেয় গণ অভ্যুত্থানে। ৫ই আগস্ট পতন ঘটে স্বৈরাচার হাসিনার। অভ্যুত্থানের ১০০ দিন পূর্তিতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে আহতদের দেখতে যান ছাত্র সমন্বয়করা। কথা বলেন বিভীষিকার সেই দিনগুলোতে আহতদের সঙ্গে। এ সময় সাংবাদিকদের তারা বলেন, আহতদের সুচিকিৎসায় সরকারের যথাযথ কোনো পরিকল্পনা ছিল না শুরু থেকেই। সরকারের পক্ষ থেকে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিকভাবে চিকিৎসা ব্যবস্থাটাকে এখনো পর্যন্ত সীমাবদ্ধ করে রাখা হয়েছে। সারা বাংলাদেশে তাদের যেভাবে ছড়িয়ে চিকিৎসা সেবাটা দেওয়া দরকার ছিল, সেটা সরকার এখনো পর্যন্ত করতে পারেনি। পরে রায়ের বাজার কবরস্থানে যান নিহত স্বজন ও সমন্বয়করা। আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনা শেষে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের। আমার বাবা বলছিল, যাচ্ছা বাবা তুমি সাবধানে ফিরে আসো, তাছাড়া আমার এটাই ছিল আমার লাস্ট কথা। সেই আন্দোলনের উত্তাল রাজপথে নামার পর এখনো নিখোঁজ অনেকে। ২৪ তারিখ সকালবেলা ঠিক দুপুর ১টা বাজে আনুমানিক আমি আমার বাবার লাশের জন্য আমি ঢাকা মেডিকেলে যাই। পুলিশ আমার সাথে অনবরত তর্ক বিতর্ক করে। এক পর্যায়ে একজন পুলিশ সে বলে যে আমাকে একটা পুলিশ পারমিশন নিয়ে আসতে ঢাকা মেডিকেলে ঢোকার জন্য। সমন্বয়করা বলছেন,
শহীদ পরিবারের স্বজনদের পুনর্বাসনের পাশাপাশি পরিচয়হীন অবস্থায় কবর দেওয়া ব্যক্তিদের ডিএনএ টেস্টের কাজও করতে হবে দ্রুততম সময়ের মধ্যে। যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিলেন তাদের কাছে আমরা আকুল আবেদন জানাবো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ আমরা যারাই বর্তমানে ফ্যাসিস্টদের বিচারের দাবিতে, তাদের সহায়তা এবং পুনর্বাসনের দাবিতে রাজপথে সক্রিয় আছি। ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর নমনীয়তা জনগণ মেনে নেবে না, এমন হুঁশিয়ারি দেন সমন্বয়করা। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। প্রশাসন থেকে স্বৈরাচারের দোসরদের সরিয়ে সৎ ও দক্ষ লোক নিয়োগ দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিকে ফ্যাসিবাদ বিলোপ করতে তরুণদের ব্যালট বিপ্লবের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শিউলি সপ্রমের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ৩ মাস পূর্তি উপলক্ষে রাজধানীর অফিসার্স ক্লাবে আলোচনা সভা। এতে যোগ দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সবাইকে সদিচ্ছা নিয়ে জনকল্যাণমুখী কাজ করার আহ্বান জানান। বলেন, প্রশাসন যাতে আর কখনো দলদাসের মতো আচরণ না করে, জনবিরোধী অবস্থান না নেয়, সরকার সে অনুযায়ী সংস্কার করবে। এই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে তারা কেউ ক্ষমতার পালাবদলের জন্য জীবন দেয়নি। তারা জীবন দিয়েছে একটা দীর্ঘমেয়াদী পরিবর্তনের জন্য, একটা সুষ্ঠু রাষ্ট্র কাঠামো যেন আমরা গড়ে দিয়ে যেতে পারি, সুষ্ঠু সরকার ব্যবস্থা যেন আমরা গড়ে দিয়ে যেতে পারি, যাতে আর কখনো তাদের পরবর্তী প্রজন্মকে এভাবে জীবন না দিতে হয় সেই নিশ্চয়তা যাতে আমরা দিয়ে যেতে পারি। এদিকে আওয়ামী লীগের বিচার এবং শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের দাবিতে শহীদ মিনারে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এই আওয়ামী লীগের বিচার করতে হবে। এ সময় ফ্যাসিবাদের দোসরদের অপতৎপরতা ও নিপীড়ন বন্ধে পাড়ায় মহল্লায় তরুণদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। আগামীর যে ব্যালট বিপ্লব হবে, সেই বিপ্লবে এই সকল লুটেরা, চাঁদাবাজ, মাস্তান, মাফিয়াতন্ত্র, পরিবারতন্ত্র, তাদেরকে বাংলাদেশে তাদের কবর রচনা করুন। গণ অভ্যুত্থানে আহতদের সাথে রাজনীতি না করারও হুঁশিয়ারি দেন তারা। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। বিশ্ব ইজতেমাকে ঘিরে আবার উত্তেজনা। সকালে কাকরাইল মসজিদে অবস্থান নেন সাতপন্থীরা। এ সময় প্রায় 1.5 লক্ষ মানুষের জমায়েত ঘটে। সাতপন্থীরা বলছেন, বিভাজনের আগে যেভাবে ইজতেমা হতো সেভাবেই চলবে। বিস্তারিত তরিকুল ইসলামের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ হানিফ। গত কয়েকদিন ধরে কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমা ময়দান দখল কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে। দুই পক্ষই পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। এরই মধ্যে শুক্রবার কাকরাইলের মসজিদে অবস্থান নেয় মাওলানা সাতপন্থীরা। সেখানে তারা জুমার নামাজ আদায় করেন। সাতপন্থীদের ব্যাপক সমাগমে কাকরাইল মসজিদের আশপাশের রাস্তায় যান চলাচল সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি নিরাপত্তাও জোরদার করা হয়। তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে সমর্থিত জুবায়েরপন্থীরা বেশি সুবিধা ভোগ করে আসছেন। সারা বিশ্বে একই নেহাজে, একই তরতিবে দাওয়াতের মেহনত চলবেন। আমাদেরকে বলছিল যে তারা ঢুকতে দিবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা সকালের মধ্যেই ঢুকে গেছি। আমার হযরতে আসলে সমস্ত বাংলাদেশের, সমস্ত পৃথিবীর খোলসা হয়ে যাবে। মাওলানা সাদকে ইজতেমায় আনা সহ সব ধরনের বিভাজনের সমাপ্তি চায় তারা। যারা বিভাগ বিভক্তি উস্কে দেয় তাদেরকে চিহ্নিত করি, তাদেরকে আমাদের মধ্য থেকে সরিয়ে দেই এবং তাদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। তাহলে তাবলিগের ভিতরে না, পুরা ইসলামিক সমাজের ভিতরে কোনো বিভক্তি থাকবে না ইনশাআল্লাহ। গত 4 নভেম্বর সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, 58তম বিশ্ব ইজতেমা 2 দফায় হবে। প্রথম দফা শুরু হবে 31 জানুয়ারি এবং দ্বিতীয় দফা 7 ফেব্রুয়ারি। তবে 5 নভেম্বর সোহরওয়ার্দী উদ্যানে সমাবেশ থেকে মাওলানা জুবায়ের অনুসারীরা ঘোষণা দেয়, 2 দফা নয়, ইজতেমা হবে একবার। আসতে দেওয়া হবে না মাওলানা সাদকে। ভ্রান্ত সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না। তরিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প নির্মাণের আগেই শুরু হয়েছে প্রতারণা। এমআরটির প্রকল্প পরিচালকের স্বাক্ষরজাল সহ সিরিজ প্রতারণায় কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠান ওরাসকম কনস্ট্রাকশনের বিরুদ্ধে। আসিফ সুমিতের বিশেষ প্রতিবেদন। বর্তমানে মেট্রো রেল চলছে রাজধানীর মিরপুর থেকে মতিঝিলের একটি রুটে। এই প্রকল্পের নাম এমআরটি লাইন 6।
2030 সাল পর্যন্ত ঢাকা ঘিরে যে 6টি মেট্রো রেল প্রকল্প রয়েছে তার একটি এই পূর্বাচলের এই জায়গাতে অবস্থিত। মূলত এই পূর্বাচল ডিপো থেকে মেট্রো রেল 1-এর যে ট্রেনগুলো ছাড়বে সেটি ভাটারা বাড্ডা হয়ে শেষ হবে কমলাপুরে। শুধু পরিকল্পনা ছাড়া আর কোনো কাজই যেখানে হয়নি বাকিগুলোর, সেখানে এমআরটি লাইন 1-এর ভুতুরে প্রকল্পের কাজের আদেশ নাকি পেয়েছে ওরাসকম কনস্ট্রাকশন নামের মিশরীয় এক কোম্পানি। কার্যাদেশে স্বাক্ষরও রয়েছে প্রকল্প পরিচালকের। শ্রমিক, দারোয়ান, ফোরম্যান সহ নানা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেয়া হয়। আর ইট, বালু, পাথর সহ শ্রমিক সরবরাহকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে দেয়া হয় সাব কন্ট্রাক্টের কাজ। প্রতিষ্ঠান ভেদে নেওয়া হয় কয়েক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত। তারা তাদের লোকবল নিয়োগের ম্যান পাওয়ারের রেটগুলো আমাদেরকে দেয়, রেট লিস্ট দেয়, বেতন লিস্ট দিয়ে আমাদের সাথে একটা স্ট্যাম্পের চুক্তিনামা করে আমাদের কাছ থেকে 5 লক্ষ টাকা নেয়। মেট্রোরেলের জন্য একটা নোটিফিকেশন আমাদের ছিল, যার ফলে ওইটা দেখে আমরা তাদের সাথে ইন্টারেস্টিং হই এবং তাদের সাথে আমরা একটা এগ্রিমেন্টে যাই, তাদের সাথে একটা কন্ট্রাক্টে আমরা এগ্রিমেন্টে যাই। সেটা আমার পরবর্তীতে ফল হওয়াতে তাদের সাথে আমরা এগ্রিমেন্ট আবার বিচ্ছিন্ন করি এবং তাদের সাথে কাজ থেকে এগ্রিমেন্ট করি। ভয়ঙ্কর এই সিরিজ প্রতারণায় বাদ সাধে চলতি বছরের 11 জুলাই রাজধানীর রমনা থানায় হওয়া এক সাধারণ ডায়েরি, যেখানে বলা হয় ভুয়া কার্যাদেশ বানিয়ে প্রতারণা করছে ওরাসকম ও তার বাংলাদেশ প্রতিনিধি কাউসার আলম চৌধুরী। এটা তো ফলস, এটা মানে আমি শুনতেছি এর আগে এটা তদন্ত করছে ডিএমটিসি থেকে, এটা উন্নয়ন থেকে, যে এরকম হচ্ছে, মানে এই ওরাসকম এরকম করতেছে, কানে আসছে বা ওই যেরকম টেলিফোনে অনেকে বলছে কোম্পানির নাম, আমি তো ওরাসকম মানে কাজে এখনো পাই নাই। 15 জুলাই পত্রিকায় সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় প্রকল্প পরিচালকের স্বাক্ষর জাল করে চলছে এমন প্রতারণা। পাশাপাশি অভিযুক্ত প্রতিষ্ঠানকে এমআরটি 1-এর সব ধরনের কাজের জন্য অযোগ্য ঘোষণা করে ডিএমটিসিএল। প্রতারণার বিষয়ে কথা বলতে কাউসার আলম চৌধুরীর নিকুঞ্জের অফিসে যায় 21-এর টিম। সেখানে গিয়ে তাদের নিজস্ব গাড়িতেই দেখা যায় মেট্রো রেলের লোগো। কথা হয় প্রতিষ্ঠানটির কনসালটেন্ট পরিচয় দেয়া এক ব্যক্তির সঙ্গে। আমরা কখনো কারো সাইন জালিয়াতি করিনি, প্রশ্নই আসে না। আপনারা বেশ কিছু ব্যবসায়ীর সাথে? না, এগুলি আমরা সত্যি কথা বলতে অফিস থেকে কেউ কোনো কিছুই করেনি। ওরাসকম বাংলাদেশ প্রতিনিধি কাউসার আলম চৌধুরীকে সেখানে পাওয়া না গেলেও ফোনে কথা হয় তার সঙ্গে, তবে যথারীতি দায় অস্বীকার তার। নূর মোহাম্মদ আনিস আপনার অফিসে তাদেরকে আমি একটা নোটিশ জারি করছি, আনিস সাহেবকে আমি বলছি যে আপনি যদি এটা সমাধান না করেন, প্রত্যেকগুলি করছেন, এগুলো যদি ব্যবস্থা গ্রহণ করবো, ব্যবস্থা নিচ্ছি আমি। এরপর তারা সমাধান না করে আমি এদের ভিতরে আইনের ব্যবস্থা গ্রহণ করবো। এগুলো 1 টাকাও আমি নিইনি। দোষ দেয় তো আপনার? দোষ দিলে দিবে, এটা চালাক চতুর মানুষ ঠকানোর চেষ্টা করবে, তো ঠিকই আছে, আমাদেরকে তো দোষ দিবে, নিজের দোষটা কেউ স্বীকার করবে না। কয়েক ঠিকাদারের কাছ থেকে 20 কোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ প্রতারকদের বিরুদ্ধে। নিজেকে বাঁচাতে অভিযুক্ত প্রতিষ্ঠানের কান্ট্রি ডিরেক্টর কাউসার পাল্টা সাধারণ ডায়েরি করেছেন খিলক্ষেত থানায়। আসিফ সুমিত, 21-এর টেলিভিশন, ঢাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া বার্তার পর উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়ছে ইউরোপে। স্পষ্ট হচ্ছে বিভক্তিও। হাঙ্গেরি এরই মধ্যে ট্রাম্পের পক্ষে সমর্থনের ইঙ্গিত দিলেও ইউরোপের অধিকাংশ দেশ ইউক্রেনকে সমর্থন ও সহায়তা দেওয়ার পক্ষে। অন্যদিকে ট্রাম্পের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনায় রাশিয়া রাজি হলেও ভূমি ছাড়তে রাজি নয় ইউক্রেন। দুলি মল্লিকের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কাজ হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করা। নির্বাচনে জয়ের পর জনসম্মুখে দেওয়া প্রথম বক্তব্যে এমনটাই জানান ডোনাল্ড ট্রাম্প। যদিও কিভাবে যুদ্ধ বন্ধ করবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ট্রাম্প। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে শান্তি সংলাপের উদ্যোগ নিচ্ছেন ট্রাম্প। এ নিয়ে বিশেষ দূত নিয়োগেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে থেকেই ইউক্রেন রাশিয়া ইস্যুতে উদ্বিগ্ন ইউরোপ। একই সঙ্গে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ঘোষণায়ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত। বিশেষ করে ইউক্রেন ও ন্যাটোকে দেওয়া অর্থ সহায়তার বড় অংশ আসে যুক্তরাষ্ট্র থেকে।
ট্রাম্পের যুদ্ধ বন্ধের ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া ও ইউক্রেন। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, আলোচনার জন্য প্রস্তুত তারা, তবে এই আলোচনা বাস্তবসম্মত হওয়া জরুরি। তবে শান্তি আলোচনার মাধ্যমে নিরাপত্তার বিনিময়ে কোনো ভূমি ছাড়তে রাজি নয় ইউক্রেন। বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ। ট্রাম্প জয়ের পরেই মিত্র দেশ হাঙ্গেরি যুদ্ধ বন্ধে সমর্থন দিয়ে ইউরোপকেও ট্রাম্পের নীতি বিবেচনার পরামর্শ দেন। তবে ফ্রান্স, পোল্যান্ড সহ ইউর অধিকাংশ দেশ ইউক্রেনকে অর্থ ও অস্ত্র সহায়তা দিতে চায়। যুক্তরাষ্ট্র সরে এলেও তারা রাশিয়ার বিরুদ্ধে একাট্টা থাকার পক্ষে। ন্যাটো মহাসচিবও মনে করেন, যুক্তরাষ্ট্রের নিজের নিরাপত্তার স্বার্থে ন্যাটোতে থাকা জরুরি। বিভিন্ন সংবাদ মাধ্যমে তথ্য মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী দুদেশের সেনাদের মধ্যে 800 মাইল দীর্ঘ বাফার জোন হবে। এই বাফার জোন প্রতিষ্ঠা করবে ইউরোপীয় সেনারা। একই সঙ্গে ইউক্রেনকে 20 বছরের জন্য ন্যাটোতে যোগদানের পরিকল্পনা স্থগিত রাখতে হবে। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কথা জানিয়েছেন, যা বৈশ্বিক অর্থনীতি, রাজনীতি এবং শরণার্থীদের পরিস্থিতি ভীষণভাবে প্রভাবিত করতে পারে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এমন ঐতিহাসিক সিদ্ধান্তের কারণে হুমকিতে পড়তে পারে তার নিজের নিরাপত্তাও। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নেমে। গেল 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এরপরেই বিশ্ববাসীর অপেক্ষা তার নিত্য নতুন পদক্ষেপের। এবার সে পদক্ষেপের ধারাবাহিকতায় তিনি জানালেন, থামাতে চান রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যুদ্ধ বন্ধের এমন সিদ্ধান্তের পর বিশ্লেষকরা মনে করছেন, ঐতিহাসিক এ সিদ্ধান্তের প্রভাব পড়বে সর্বত্রই। কিন্তু এমন সিদ্ধান্তে ট্রাম্পের নিজের নিরাপত্তাও পড়তে পারে হুমকির মুখে। যুদ্ধ যদি থামাতে চায়, স্বাভাবিকভাবে ইউরোপে একটা বড় পরিবর্তন হবে, বিশেষ করে নেটোর। এটা তো বিশাল পরিবর্তন, কিন্তু এটা হতে দিবে কিনা? কারণ এখানে মনে রাখতে হবে যে নির্বাচনের সময়ই দুবার কিন্তু তাকে মারার চেষ্টা করা হয়েছে। এই বিশ্লেষক আরও বলেন, রাশিয়াও নিজের কাঠামোগত উন্নতি সাধনেই যুদ্ধ বন্ধ করতে রাজি হবে। আর যুদ্ধের কারণে শরণার্থীদের নিয়ে তিনি কি সিদ্ধান্ত নেবেন তা জানতে করতে হবে অপেক্ষা। আমার মনে হয় সেও চাইবে যুদ্ধ যত তাড়াতাড়ি থামাতে পারে, তাহলে তার যেই কাঠামো, যেটা আরও উন্নয়ন হওয়ার যেই সম্ভাবনাটা, সেটা সে রাখবে। যুদ্ধ থেমে যদি যায়, তাহলে ইউক্রেনদের ফেরত আসা কোনো ঝামেলা হওয়ার কথা না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভূ রাজনৈতিক কারণেই চাইলেও বন্ধ করা সম্ভব হবে না বলেও মন্তব্য করছেন বিশ্লেষকরা। কারণ প্রশ্ন আসবে ইউরোপের নিরাপত্তা নিয়ে। ইউরোপ তো এটা মেনে নেবে, ইউরোপের সিকিউরিটি প্রবলেম পড়ে। বিকজ একবার যদি ইউক্রেনের উপরে রাশিয়ার অথরিটি চলে আসে, তখন ইউরোপ উইল ফিল থ্রেটেন্ড অ্যাবসলিউটলি। তারা ভীত সন্তুষ্ট হয়ে যাবে। রাশিয়ার উগ্র আচরণের কারণে এ যুদ্ধ শেষ হলেও অন্যান্য দেশের জন্য রাশিয়াকে হুমকি হিসেবেই দেখছেন এই বিশ্লেষক। রাশিয়া তখন ছেড়ে দিবেন, ইউক্রেনের নজর থাকবে। ছোটোখাটো দেশ যেগুলো আছে তার বর্ডারে, ওই যে পোল্যান্ড, যেমন অলওয়েজ থ্রেট, পোল্যান্ড ইজ অলওয়েজ আন্ডার থ্রেট। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিন্তু পোল্যান্ডকে তো একদিন দখল করে ফেলতো জার্মানি। রাশিয়াও তাই করবে। এত সব প্রশ্ন এবং পরিবর্তনের মাঝে ট্রাম্পের ঘোষণার পর কি পরিণতি আসে তা নির্ভর করবে বিশ্বের শক্তিধর দেশগুলোর সমঝোতার উপরেই। নাহিদ সিরাজি নিম্মি, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ঊর্ধ্বমুখী চাল, আলু, পেঁয়াজ, রসুন সহ নিত্যপণ্যের বাজার, বিপাকে সাধারণ মানুষ। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। হাসিনার শাসনামলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। সাধারণ ভোটাররা তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি, কিন্তু দেশে গণতন্ত্র ফেরাতে প্রয়োজন জনগণের স্বতঃস্ফূর্ত ভোট প্রদান। আর তাই সুষ্ঠু নির্বাচন হতে হলে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী।
স্বৈরাচারী হাসিনা সরকারের বিদায়ের পর দায়িত্ব নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করেছেন। সংলাপে নিজেদের বিভিন্ন প্রস্তাবনার পাশাপাশি দলগুলোর মূল দাবি ছিল দ্রুত সুষ্ঠু নির্বাচন। একটা সুষ্ঠু নির্বাচন তারা দিতে সক্ষম হবেন। মাঠের রাজনীতিতেও নেতারা জোরালো দাবি জানাচ্ছেন দ্রুত নির্বাচনের। এই সফলতা তখনই পূর্ণতা পাবে যদি আমরা সত্যিকার অর্থেই একটি লিবারেল ডেমোক্রেসিকে আমরা এস্টাবলিশ করতে পারি। বিশ্লেষকরা বলছেন সংস্কার ইস্যুকে পুঁজি করে বেশি দিন সামনে এগোতে পারবে না অন্তর্বর্তী সরকার। শীঘ্রই হতে হবে নির্বাচন। সংস্কার লাগবে, নির্বাচনও লাগবে, কিন্তু এর অনন্তকাল ধরে সংস্কার হবে, নির্বাচন হবে না সেটা না। এটা কাঠামো ঠিক করুন সবাই মিলে। সংস্কারগুলো কতটুকু এই সরকারটা ইনিশিয়েট করলো, এটা তারা সংস্কার সব করতে পারবে না, কিন্তু 10টা কমিটি করেছে, কমিটিগুলো রিপোর্ট নিচ্ছে, সেই রিপোর্টগুলো থেকে কিছু সংস্কার হতে সংস্কার এই সরকারের মধ্যে হতে পারে, আর কিছু পরবর্তী নির্বাচিত সরকার করবেন। যেমন ডক্টর ইউনূস নিজে বলেছে যে নির্বাচন কবে হবে, আমাদের মুখ থেকে যেদিন শুনবেন সেই দিনই হবে। তাতে করে আমি বুঝে নিচ্ছি যে অতি সহসা কোনো নির্বাচন হবে না এই দেশে। নির্বাচন ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থা এমন হওয়া দরকার যেখানে রাজনীতি করা মানে আমি বড়লোক হওয়া না। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরাতে সুষ্ঠু নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিকল্প দেখছেন না বিশ্লেষকরা। মানুষ যাতে ভোট দিতে পারে নির্ভয়ে, এবং সে যেন নিশ্চিত হতে পারে যে আমার ভোটটা আমি দিতে পারলাম, আর কি আমি যাকে খুশি দিতে পারি। আপাতত এইটাই দরকারের জন্য তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন বা নিরপেক্ষ সরকার প্রয়োজন। এটা ছাড়া কোনো সমাধান নাই, কারণ আপনার দলগুলো বায়াস হয় ইলেকশন আসলে। ক্ষমতা যারা থাকে তারা ক্ষমতা ছাড়তে চায় না। স্থানীয় নির্বাচনটাও দরকার, খালি একটা জাতীয় সরকার হয়ে গেলে নির্বাচন শেষ হয়ে গেল তা না। বিশ্লেষকদের মতে দেশের উন্নয়নে নীতি নির্ধারকদের সদিচ্ছা থাকাটাই সবচেয়ে জরুরি। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টের গণঅভ্যুত্থান প্রমাণ করে সিলেবাস বদল করে তরুণ প্রজন্মকে আওয়ামী লীগ ভুল ইতিহাস শিক্ষা দিলেও বিপথগামী করতে পারেনি। মিরপুর শাহ আলী মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী বাউল দলের জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা কথায় এ কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন, মুক্তিযুদ্ধ ৭৫-এর ৭ই নভেম্বর, ৯০-এর গণঅভ্যুত্থান এবং জুলাই আগস্টের ইতিহাস একই সূত্রে গাঁথা। সিলেবাস বদল করে যে শিক্ষা দিয়েছিল সেই শিক্ষা কোনো কাজে লাগে নাই। সেই ৫ই আগস্ট বাংলাদেশের তরুণ নতুন জনতা, নতুন প্রজন্ম, তারা সেই শেখানো ইতিহাস, যেটা টিয়া পাখিকে শেখানো হয়, সেই টিয়া পাখিকে শেখানো ইতিহাস তারা উদ্গীরণ করে ফেলে দিয়ে তারা বাংলাদেশের সত্যিকার ইতিহাস প্রতিষ্ঠা করে। ৭ই নভেম্বরের ধারাবাহিকতায় আজও বাংলাদেশের মানুষ তারা ন্যায়, সত্য এবং আইনের শাসনে বিশ্বাস করে। বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল চুক্তির বিষয়ে আদালতের রায় আসলেও সহজে চুক্তি থেকে বের হওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বিকেলে চট্টগ্রামের সার্কিট হাউসে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক প্রতিনিধি ও ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়ের সময় এ কথা জানান তিনি। বলেন, কমিটির মাধ্যমে অনিয়মগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবি কালুরঘাট সেতুর কাজ আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে বলেও জানান জ্বালানি উপদেষ্টা। বিপুল সম্ভাবনা থাকলেও নীতি সহায়তার অভাবে বিকশিত হচ্ছে না দেশীয় প্রসাধনী শিল্পী। বাড়তি শুল্ক ও ভ্যাটের কারণে অসম প্রতিযোগিতায় পড়ছে দেশীয় শিল্প। অর্থনীতিবিদরা বলছেন, কসমেটিক্স বাজারের শিল্পে বিদ্যমান সম্পূরক শুল্ক ও ভ্যাট স্থানীয় উদ্যোক্তাদের জন্য বৈষম্যের কারণ হবে। তাই দেশীয় শিল্পে বিনিয়োগ আকর্ষণে নীতি সহায়তার তাগিদ দিয়েছেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও বাড়ছে প্রসাধনী শিল্পের বাজার। মানুষের সৌন্দর্য সচেতনতা এবং ক্রয় ক্ষমতা বাড়ায় বড় হচ্ছে এ বাজার। দেশি বিদেশি কোম্পানির পুরনো পণ্যগুলোর সঙ্গে প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন পণ্য। বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাবার সাথে সাথে এগিয়ে যাচ্ছে প্রসাধনী শিল্প।
বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের গবেষণা বলছে কসমেটিক্স খাতের প্রায় 34,000 কোটি টাকার বাজার রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে 20 থেকে 39 বছর বয়সী নারীর সংখ্যা প্রায় 2,73,00,000। এসব নারীর 70%কে প্রসাধনী সামগ্রীর ক্রেতা বলে বিবেচনা করা হয়েছে গবেষণায়। চুলের জন্য বিভিন্ন রিবন্ডিং ক্রিম, তারপরে ফেয়ার পলিশ, বিভিন্ন ম্যাসেজ ক্রিম, এই টাইপের জিনিস নেওয়া হয়েছে। কসমেটিক্স প্রোডাক্টস অবভিয়াসলি কোনো ভালো ব্র্যান্ডের থেকেই কেনা হয়। লাইট কেসেল পার্টনার্স এবং এলাইট মার্কেট রিসার্চের গবেষণা বলছে 2020 সালে দেশে স্কিন কেয়ার শিল্পের আনুমানিক বাজারের আকার ছিল $1.23 বিলিয়ন। লোকাল ম্যানুফ্যাকচারাররা এখন প্রচুর পরিমাণে কসমেটিক্স তৈরি করে, তাদের ব্র্যান্ডগুলো এখন পরিচিত হয়েছে। প্রসাধন শিল্পের প্রসার যদি আমরা আন্তর্জাতিক মানের করতে পারি, তাহলে আমাদের পক্ষে যেটা হবে, জিডিপিতে আমরা মানে ভালো গ্রোথ হবে। সম্পূরক শুল্ক সহ নানা প্রতিবন্ধকতার কারণে এই সম্ভাবনা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। ট্যারিফ কমিশন তাদের সুপারিশে উল্লেখ করেছে একজন স্থানীয় উৎপাদনকারীকে প্রতি পিসের একক মূল্যের উপর 10% হারে সম্পূরক শুল্ক প্রদান করতে হয়। অবৈধভাবে পণ্য আমদানির কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন দেশের বৈধ ব্যবসায়ীরা। সর্বস্তরে 15% শুল্ক নির্ধারণের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। র মেটেরিয়ালস আমদানি করার সময় 15% ভ্যাট দেয়, সেটা যখন ফ্যাক্টরিতে আসে ভ্যালু এডিশনের পরে ভ্যালু এডিশন যতটুকু হয় সেটার উপরে 15% ভ্যাট দেয়। সেটা হোলসেলার কাছে যায়, হোলসেলার যে বেশি দামে কেনে ওইটার উপর 15% ভ্যাট দেয়। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমাদের যে ভ্যাটের যে আইন, ভ্যাটের যে ইমপ্লিমেন্টেশন, এটাতে এই চেইনটা মেনটেন করা যায় না। স্থানীয় শিল্পকে নীতি সহায়তা দিতে মানসম্মত পণ্য উৎপাদনের তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। যে হোলিস্টিক নেচারের সুযোগ সুবিধা প্রসাধন শিল্পে দিতে হবে, যেমন ব্যাংকিং এবং আর্থিক খাত থেকে এই পণ্য উৎপাদনের জন্য লোন দেওয়ার দিতে হবে এবং সেই লোন অবশ্যই ফেরতযোগ্য হতে হবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোল এনশিওর করার জন্য যারা কর্তৃপক্ষ আছে তারা যেন যথাযথ ব্যবস্থা করেন। ব্যাংকিং এবং আর্থিক খাত সহ সরকারের নীতি সহায়তা বাড়লে কাঙ্ক্ষিত পর্যায়ে এগিয়ে যাবে প্রসাধনী শিল্প। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিত্যপণ্যের বাজারে কোনো সুখবর নেই। বেড়েছে চালের দাম, সপ্তাহের ব্যবধানে আলু, পেঁয়াজ ও রসুনের বাজারও চড়া, তবে কিছুটা কমেছে কাঁচা মরিচের ঝাল। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। কোনোভাবেই স্বস্তি ফিরছে না নিত্যপণ্যের বাজারে। আমনের মৌসুমের শুরুতেই বেড়েছে সব ধরনের চালের দাম। মোটা চাল কেজিতে 75 টাকা থেকে 77 টাকা, কেজিতে 5 টাকা বেড়েছে নাজির শাইলের দাম। বর্তমানে 28 চাল, ভালো মানের 28 চাল 60 টাকা কেজি কেনা পড়ে পাইকারি। এক কেজিতে ধরুন আগের তুলনায় 8 টাকা বাড়ছে। পেঁয়াজের ঝাঁঝ আরও বেড়েছে, কেজিতে ফের বেড়েছে 10 টাকা। দেশি পেঁয়াজ 150 টাকা, আমদানি করা পেঁয়াজ 110 টাকা। বেড়েছে রসুনের দাম, কেজিতে 10 টাকা বেড়ে আলু বিক্রি হচ্ছে 70 টাকায়। ইন্ডিয়ান পেঁয়াজ গত সপ্তাহে বেচছে 105 টাকা, 110, এইবার সপ্তাহে 120 টাকা, কেজিতে 10 টাকা বেড়েছে। আর রসুন বিক্রি করছি আপনার গত সপ্তাহ 220 টাকা, এই সপ্তাহ 230 টাকা, 10 টাকা বেড়েছে। বাজারে পর্যাপ্ত আলু এবং পেঁয়াজ আছে, কিন্তু দাম ছাড়তেছে না ওরা। তবে কিছুটা স্বস্তি শীতের সবজিতে। গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। লাউ ছিল আগে গত সপ্তাহে 60 থেকে 70 টাকা পাওয়া যাচ্ছে। সব ধরনের শাক ছিল 30 থেকে 25 টাকা দিয়ে, সপ্তাহে 15 টাকা পাওয়া যাচ্ছে পার পিস। টমেটো ছিল 200 টাকা কেজি, এখন হচ্ছে 140 টাকা কেজি। প্রতিটি পণ্যের দ্রব্যমূল্য মানে বেড়েই চলছে, প্রতিদিন বেড়ে চলছে। ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে 10 টাকা, তবে কিছুটা দমেছে ডিমের দাম। সোনালী মুরগিটা এখন 310-20, দেশি 560, 550, ব্রয়লার 200। আগের দামে বিক্রি হচ্ছে মাছ, গরু ও খাসির মাংস। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে ডাকাতি, এক শিশুকেও অপহরণ। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে বাসায় ডাকাতির পর গৃহকর্ত্রীর দুধের শিশুকেও অপহরণ করে নিয়ে গেছে ডাকাতরা।
শুক্রবার সকালে এই ঘটনা পর ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল। যে বাসায় ডাকাতি হয়েছে সেখানে সন্তান নিয়ে থাকেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী ফারজানা আক্তার। বাড়ির কেয়ারটেকার জানান, ফারজানার ফ্ল্যাটে সাবলেট থাকা এক নারী এই ঘটনার সঙ্গে জড়িত। সাবলেট যাকে আনছে সে নাকি বলছে যে আমার বাজার আসবে, আমার বাজারটা রিসিভ করতে হবে। তখন নাকি 3 জন লোক ওই বাজার নিয়ে আসছে। আসার পরে ওই দরজা খুলে দিছে, 3 জন একবারে ঢুকে ওই মহিলাকে মুখ বাঁধছে, বাঁধে ফলের ভিতর বসে রাখছে, রেখে মানে ওনাদের মালামাল প্লাস বাচ্চা সহ নিয়ে গেছে। গ্যাস সরবরাহ না থাকায় 9 মাস বন্ধ থাকার পর চালু হয়েছে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ সার কারখানা। কর্তৃপক্ষ জানায়, দুপুর থেকে বয়লার প্ল্যান্ট চালু হয়েছে। গ্যাসের অভাবে গত ফেব্রুয়ারি থেকে কারখানার উৎপাদন বন্ধ ছিল। এতে প্রতিদিন গড়ে 4.5 কোটি টাকার উৎপাদন ব্যাহত হয়েছে। দীর্ঘদিন পর কারখানা চালু হওয়ায় খুশি শ্রমিকরা। পর্যায়ক্রমে কারখানার অন্যান্য প্ল্যান্টগুলো সচল হলে আগামী 15 থেকে 20 দিনের মধ্যেই উৎপাদন শুরু হবে। উৎসব আয়োজনে সনাতন ধর্মাবলম্বীরা পালন করছেন রাস উৎসব। পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসবের আনুষ্ঠানিকতা। সুন্দরবনের দুবলারচরে প্রায় 150 বছরের ঐতিহ্যবাহী রাস উৎসবে সমবেত হয়েছেন ভক্তরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুয়াকাটায় অধিবাস, শাঁখ, উলুধ্বনি ও নামকীর্তনের মাধ্যমে রাসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এই সময় ভক্তদের সমাগমে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। পঞ্জিকা মতে বৃহস্পতিবার ভোরে শুরু হয়েছে পূর্ণিমা, থাকবে শুক্রবার ভোর পর্যন্ত। রাতে পূজার্চনা শেষে শনিবার ভোরে কুয়াকাটা সৈকতে পুণ্য স্নান করবেন ভক্তরা। প্রথম আমি এই রাসমেলায় আসলাম, এসে আমার খুব ভালো লাগলো। রাস পূর্ণিমা উপলক্ষে এখানে তীর্থ স্নান হয়। সুন্দরবনের দুবলারচরে বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এ উৎসব শেষ হবে শনিবার ভোরে। দুবলারচরের আলোরকোলের অস্থায়ী মন্দিরে সমবেত হয়েছেন পূজারীরা। বরগুনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উৎসবে আসা পুণ্যার্থীরা সূর্য প্রণাম জানিয়ে সাগরে পুণ্য স্নান করবেন। পুণ্য লাভের আশায় এবং পরলোকে যাওয়া স্বজনদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। পুণ্যতিথিতে আমরা পূর্ণতা নিয়ে এসেছি, পুণ্য স্নানে। গেছে বাপ মা এই পুণ্য শান্তি লাভের জন্য এখানে আসছি। এখানে এই সনাতন ধর্মের রাসলীলা এটা একটি পূর্ব প্রথা। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। বিশ্বের সবচেয়ে বড় কাঠের মসজিদ যুক্তরাজ্যের কেমব্রিজের কেন্দ্রীয় মসজিদ। একসাথে 1000 মুসল্লি নামাজ আদায় করেন এই মসজিদে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানা ধর্মের মানুষ যান দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে। যুক্তরাজ্যের কেমব্রিজ ঘুরে প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কেমব্রিজ সেন্ট্রাল মসজিদ। দৃষ্টিনন্দন এই মসজিদটির পুরোটাই কাঠের তৈরি। 2016 সালে শুরু হয় নির্মাণ কাজ, শেষ হয় প্রায় 3 বছর পর। 2019 সালে মসজিদটির উদ্বোধন করেন তুরস্কের তৎকালীন প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রায় 23 মিলিয়ন পাউন্ড ব্যয়ে এই মসজিদটি নির্মাণ করা হয়, যার অধিকাংশ যোগান দিয়েছে তুরস্ক ভিত্তিক কিছু দাতা সংস্থা। আর এর নকশা করেছে ইকো স্থাপত্য শিল্পী মার্ক বারফিল্ড। সৌন্দর্য বর্ধনের কাজ করেন প্রখ্যাত শিল্পী ইম্মা ক্লার্ক। নান্দনিক কারুকাজে কাঠের বিমের উপর দাঁড়িয়ে আছে মসজিদটি। প্রায় সহস্রাধিক মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন এখানে। নারীদের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা, রয়েছে কয়েকশো গাড়ি পার্কিং এর ব্যবস্থা। ইকো ফ্রেন্ডলি মসজিদ, শুধুমাত্র কাঠ দিয়ে বানানো হয়েছে। লন্ডনের সব দিক থেকে মানুষ নামাজ পড়ে। Seen the mosque constructed, we're very pleased as to how it is now finished article. You can see how beautiful it is. I'm actually an architect. I'm from Malaysia. I came to visit mosque because I think the mosque is quite a wonderful architecture. My name is Abdullah. I'm also from Malaysia. This is my second visit to the mosque, and it's a beautiful mosque. মুসল্লি ও দর্শনার্থীরা জানান, এখানে নামাজ পড়ে অন্যরকম প্রশান্তি অনুভব করেন তারা। একটু ঘুরতে আসলাম এবং নামাজ পড়লে আসলে অসাধারণ লাগলো, যেটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এত সুন্দর মসজিদ এই ক্যামব্রিজে 21 মিলিয়ন পাউন্ড খরচ করে এটা তৈরি করা হয়েছে। এটা পরিবেশ বান্ধব। এখানে আসলে মানুষের মনটা অনেক
নরম হয়ে যায়। মসজিদটি এখন যুক্তরাজ্যের ঐতিহ্যের শহর কেমব্রিজের সেন্ট্রাল মসজিদ হিসেবে রূপ নিয়েছে, যা দেখতে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ পাকিস্তানের নৌ বাণিজ্য পুনঃস্থাপন ঐতিহাসিক বলছে আন্তর্জাতিক গণমাধ্যম, ভারতের উদ্বেগ। বিপ্লবে নিহতদের গণকবর শনাক্তের আহ্বান, আহতদের চিকিৎসা নিশ্চিতের দাবি। তীব্র হচ্ছে তাবলিগ জামায়াতের বিরোধ, কাকরাইল মসজিদে সাতপন্থীদের জমায়েত, দিনভর উত্তেজনা। মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প শুরুর আগেই প্রতারণা, কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের ঘোষণা ট্রাম্পের, বৈশ্বিক রাজনীতিতে প্রভাব পড়ার আশঙ্কায় বিশ্লেষকরা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।